ক্লাস 12 এই ভিডিওতে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা অধ্যায়ের যে দ্বিতীয় প্রশ্নটা আমি বলেছিলাম যে ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা তিনটি। কি কি? একটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান প্রথম, দ্বিতীয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, তৃতীয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। প্রথমে আমরা তুলনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তুলনামূলক ভাষাবিজ্ঞান, এই তুলনা শব্দটা দিয়ে তোমরা বুঝতে পারছ যে ভাষাগুলির মধ্যে পারস্পরিক যে তুলনা সেটাই এখানে দেখানো হয়। তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে সেটা বলতে গেলে বোঝায় যে সমগোত্রজ অর্থাৎ একই ধরনের, মানে উৎপত্তি স্থলটা এক এরকম ধরে নিয়ে যে গবেষণা, মানে আমরা বুঝতে পারছি কোথাও গিয়ে, কিন্তু আমরা সূক্ষ্ম পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা না করে যুক্তিগ্রাহ্যভাবে এটা যতক্ষণ প্রতিষ্ঠিত করতে না পারা যাচ্ছে ততক্ষণ তো এটার কোনো তত্ত্ব খাড়া করা যাবে না। সেই জন্য সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি সমগোত্রজ ভাষার মধ্যে তুলনা করে যে উৎস ভাষা বা মূল ভাষাটাকে খুঁজে বার করা হয় ভাষাবিজ্ঞানের যে শাখায়, তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? ভাষাবিজ্ঞানের যে শাখায় সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে উৎস ভাষা বা মূল ভাষাকে নির্ণয় করা হয় এবং তা পুনর্নির্মাণ করা হয়, তাকে বলা হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান। এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। এক তো আমরা পেয়ে গেলাম সমগোত্রজ ভাষা। সেটা বলতে বোঝায় যে ভাষাগুলির মধ্যে একটা ঐক্যসূত্র রয়েছে। বৈশিষ্ট্য আমরা প্রথম যেটা বলতে পারি, এই ঐক্যসূত্র খুঁজে বার করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, বিখ্যাত ভাষাতাত্ত্বিক। তিনি এই সমগোত্রজ ভাষার মধ্যে একটা ঐক্যসূত্র খুঁজে বার করেছিলেন। কোন কোন ভাষার মধ্যে তিনি তুলনা করেছিলেন? না, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি, এই ভাষাগুলির মধ্যে তুলনা করে তিনি মূল বা উৎস ভাষা হিসেবে তিনি নির্ণয় করেছিলেন ইন্দো ইউরোপীয় ভাষাকে। তাহলে উৎসটা তিনি খুঁজে পেয়েছিলেন। এরপরে দেখা যাচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি? আমরা সংজ্ঞায় যেটা বলেছি যে তুলনা করে আমরা মূল ভাষাটাকে পাচ্ছি, তাহলে সেই বৈশিষ্ট্যটাই আমরা বলতে পারি যে এই যে সমগোত্র যে ভাষাগুলোর মধ্যে তুলনা করে এটা পাওয়া গেল যে প্রথমে আমরা প্রথম বৈশিষ্ট্যে বলছি যে ভাষাগুলোর মধ্যে একটা ঐক্যসূত্র। দ্বিতীয় বৈশিষ্ট্য এটাই বলতে পারি যে এই ঐক্যসূত্রের ভিত্তিতে ভাষাগুলোকে পর্যালোচনা করে বা পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানা যায় সেটাই হচ্ছে তাদের মূল ভাষা বা উৎস ভাষা, যেটা উইলিয়াম জোন্স খুঁজে পেয়েছিলেন ইন্দো ইউরোপীয় ভাষা। যেটা তোমরা ক্লাস 11-এ বিশ্বের ভাষা বংশে তোমরা ইন্দো ইউরোপীয় ভাষার কথা পেয়েছো। এরপরে তৃতীয় যে বৈশিষ্ট্যটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে এই যে মূল ভাষার পুনর্নির্মাণ, অর্থাৎ এই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকেই এই সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার উদ্ভব হয়েছে, মূল ভাষাটা এটা। কাজে এই ভাষাগুলোর মধ্যে তুলনা করেই সেটা পাওয়া গেছে, সেইটা পুনর্নির্মাণ করা কাজই করে এই তুলনামূলক ভাষাবিজ্ঞান। আশা করি বুঝতে পেরেছো তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে এবং তার বৈশিষ্ট্য কি। এবার আমরা আসবো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলতে আমরা কি বুঝি, ইতিহাস বলতে আমরা কি বুঝি? ইতিহাস হচ্ছে একটা কালানুক্রমিক বিবর্তনের ধারা, তাই তো? কালানুক্রমী, যেটা বলে ক্রোনোলজিক্যাল অর্ডারে যেটা আমরা পাই, তাই তো? কালানুক্রমিক যে বিবর্তনটা ঘটে যাচ্ছে সেইটার যেখানে লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে ইতিহাস। তো ভাষার ক্ষেত্রে যে বিবর্তন সেইটা যেখানে লিপিবদ্ধ করা হচ্ছে, ভাষাবিজ্ঞানের যে শাখায় এই বিবর্তনকে মানে বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয় গবেষণার মাধ্যমে, তো সেই শাখাকে আমরা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলতে পারি। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে ভাষার যে বিবর্তন হচ্ছে, এবার ভাষার বিবর্তন বলতে আমরা কি বুঝি? যেমন একাদশ শ্রেণীতে তোমরা পড়েছো যে বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট মাধ্যমে এসেছে এই বাংলা ভাষা। এই যে বিবর্তন হচ্ছে, ভাষার বিবর্তন হতে হতে একটা ভাষা এসে যে স্থিরীকৃত হলো, সেইটাই হচ্ছে কোনো ভাষার বিবর্তন। তাহলে ভাষার পরিকাঠামোগত যে পরিবর্তন সেইটাই, এবং এই পরিকাঠামোগত পরিবর্তন আমরা ভাষার ক্ষুদ্রতম একক থেকেই দেখতে পারি, যেখানে ধ্বনি, সেটার থেকে অপেক্ষাকৃত বৃহৎ শব্দ, শব্দের থেকে যেটা বৃহত্তম একক সেটা বাক্য। অর্থাৎ এই যে ভাষার যে স্ট্রাকচার, মানে গঠনগত দিক, এবং তার মধ্যে যে পদগুলোর অন্বয়গত দিক কিংবা ধ্বনির যে রূপ পরিবর্তন, এই সমস্ত কিছুরই পর্যালোচনা করা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই শাখায়। এবং এই বিবর্তনের যে ধারাবাহিক ইতিহাস সেটাই তুলে ধরা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানকে আমরা কালানুক্রমিক ভাষাবিজ্ঞানও বলতে পারি। অর্থাৎ কালানুক্রমিক ভাবেই সেই যে কোনো নির্দিষ্ট ভাষার যে বিবর্তন, সেই বিবর্তনের ইতিহাস পাওয়া যায়। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেতে পারি? প্রথম যেটা, এটা কিন্তু সমকাল নিয়ে চর্চা করছে না, এটা কিন্তু ধারাবাহিক যে কালের বিবর্তনের চর্চা, তাই তো? ধারাবাহিকভাবে সময়ের পরিবর্তনে যে ভাষার পরিবর্তন হচ্ছে সেইটা নিয়ে চর্চা করছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এবং এই পরিবর্তন লিপিবদ্ধ থাকে অবশ্যই, ধারাবাহিকভাবে যখন আসছে বিবর্তন সেটা কিন্তু লিপিবদ্ধ করা হয়। আর ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে আর কি থাকে? এই কালানুক্রমিক বিবর্তন ছাড়াও এই যে ধ্বনিগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনের যে বিশ্লেষণ সেইটা কিন্তু খুব বিস্তারিতভাবে দেওয়া হয়। তাহলে এই ভিডিওতে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বললাম, এর পরের ভিডিওতে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব।